থাকবে হচ্ছে 5 কিংবা জামাতের পার্সেন্টেজ থাকবে 15, সেই কারণে ওই তুলনাগতভাবে বলতেছি যে ইজ বেটার দ্যান দেম। আমি কিন্তু এই তুলনা করতেছি, আমি বলি নাই যে তারা একদম ধোয়া তুলসী পাতা। নো, আই ডিডন্ট সে দ্যাট। আমি এটা কখনোই বলছি না যে একদম সবাই ধোয়া তুলসী পাতা, কিন্তু ইলেকশন মেকানিজমে আমি যে তুলনাটা করতেছিলাম আপনাকে, সেটা হচ্ছে ইলেকশন মেকানিজমে কেন বিএনপি সম্পূর্ণভাবে হেরে গেল। আমার তো মনে হচ্ছে বিএনপির সিট পাবে, অত্যন্ত নগণ্য সিট পাবে এই সামনে ইলেকশনে। এবং তার একদম ফোকাস কারেন্টটা বলে দিই, দেখেন জামাত ইসলামের প্রথম হচ্ছে যে তাদের কোনো ক্যান্ডিডেট নিয়ে কোনো কলহ নাই। বিএনপির কিন্তু মানে কলহ আছে বিএনপিতে। বিএনপির দল থেকে যারা বহিষ্কৃত তারাও কিন্তু ইলেকশনে টিকে গেছে এবং তাদের এখনো বৈধতা আছে এবং তারা ক্যাম্পেইন করতেছে এবং তাদের কারণে তাদের ভোটের একটা বড় অংশ কেটে যাবে। দিস ইজ ওয়ান অফ দ্য বিএনপির সবচেয়ে উইকেস্ট পয়েন্ট। কিন্তু জামাতের এই জায়গায় সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট। জামাতের সিট হচ্ছে খুব স্ট্র্যাটেজিক্যাল, ভাগ হয়েছে পরিষ্কারভাবে, যেখানে যেখানে এনসিপি কে ভাগ দিয়েছে তাদের ভাগগুলো হয়েছে। তারপরে সবচেয়ে বড় যেটা জামাতের আছে সেটা হচ্ছে চেইন অফ কমান্ড। দলের মধ্যে একটা চেইন অফ কমান্ড আছে, ডিসিপ্লিনড ওয়েতে তারা ইলেকশনের দিন পর্যন্ত ভোটারদের সাথে সংযোগ, ভোটারকে ভোট কেন্দ্রে আনা পর্যন্ত, ভোট দেওয়া পর্যন্ত তারা সহযোগিতা করবে, এটা বোঝা যাচ্ছে। এবং এই জিনিসটাতে একটা খুব বড় রকমের ইম্প্যাক্ট আছে, যেটা বিএনপির ক্ষেত্রে মোটেও নাই। বিএনপিতে হচ্ছে টাকা না দিলে আপনি একটা ঠেলা গাড়ির মতো, মানে আপনি ঠেলা দিয়ে একটা লোককে নিয়ে যাবেন, এই অঞ্চল থেকে এই অঞ্চলে যাবে, টাকা ছাড়া করে না। হ্যাঁ, টাকার খেলা খেলবেন, কিন্তু কত, মানে এটার একটা লিমিট আছে। সেই লিমিটটা এইবারে একটু যেহেতু মানুষজনের চোখ মুখ খোলা, ওই টাকার খেলাটাকে তারা বুঝতেছে, টাকা দিলেই যে ভোট দিয়ে দেবে তাও হয়তো হবে না। থার্ড নাম্বার হচ্ছে যে আপনার একটা যুবক টিম লাগে, মানে যারা এনার্জেটিক, এই এনার্জেটিক টিমটার বিএনপিতে নাই। বিএনপিতে যেগুলো আছে, যেমন ধরেন আমি যুবদল নেতা যারা দেখি, সে হচ্ছে 2003 সালের মাস্টার্স পাস করার লোককে যদি আপনি যুব দলের নেতা বলেন, তার এনার্জিরও তো একটা প্রসঙ্গ থাকবে। কিন্তু যদি দেখেন যে আমাদের একটা সাদিক কায়েমকে যদি দেখেন, সে একটা হচ্ছে ঢাকা ডাকসুর দেখেন ইয়াং, এনার্জেটিক, এবং তাদের সম্পৃক্ততা হচ্ছে ওই পার্টিকুলার ইয়াংদের সাথে তাদের যোগাযোগটা আছে, যেখানে বিএনপির একটা বড় বড় অংশ গ্যাপ আছে। কারণ হচ্ছে বড় নেতারা ঘরে বসে বসে টেলিফোনে ইলেকশন মেকানিজম চালাইতেছেন, ফিল্ডে কেউ কাজ করতেছে না। আলটিমেটলি এখানে বিএনপি একটা বড় বিরাট একটা পরাজয় হবে, বিএনপির অনেক বড় একটা ধাক্কা খাবে, কিন্তু ইলেকশন মেকানিজম আসলে হচ্ছে কিনা বা হবে কিনা সেটার ব্যাপারে ইলেকশন মেকানিজম তারা যতগুলো করতেছে, আমি আপনাকে একদম চোখে দিয়ে ধরাই দিই, সবগুলোতে তারা ধরা খাচ্ছে। তারা যে মেকানিজম করতেছে না, এগুলো তো সব ডিজিএফ এ প্ল্যান করে। আমি আপনার আগের ইয়েতেই বলেছিলাম যে ব্রিগেডিয়ার জুনিয়রদের রুমে আরেকটা ইলেকশন মেকানিজম রুমে আছে, যে ইলেকশন কিভাবে মেকানিজম করবে, কিভাবে বিএনপি কে আনবে, এটার জন্য তাদের একটা হোমওয়ার্কই আছে। কিন্তু এই হোমওয়ার্ক কাজ করতেছে না কেন? কারণ এই হোমওয়ার্ক গুলো তারা অলরেডি এমপ্লয় করে ফেলছে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, আপনি যদি সিকিমের দিকে যান, এই যে লেন্দুব দর্জি বলে একটা মানে প্রবাদ আছে, জানেন তো বোধহয়, 1975 সালে এটা রাজাকার মতো তাকে বানানো, যে রাজাকার শব্দটা এই জন্য চলে আসে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে করছিল, প্রথমে ইন্ডিয়ান আর্মি না ঢুকে প্রথমে লেন্দুব দর্জিকে দিয়ে চ্যালেঞ্জ করাইছিল রাজত্ব চায় না, কিন্তু যখনই গণভোটটা করছে, সেই গণভোটে কিন্তু 22তম প্রদেশ হিসেবে ইন্ডিয়ার হিসেবে সিকিমকে গ্রহণ করার, এবং ওইখানে তারা রাতারাতি ওই যে যাদেরকে তাদের মনোনীত 20 জন 25 জনকে ইলেকশনে দেখাইছে, বাট আসলে 97% ভোট, যেটা শেখ হাসিনা 2018 সালেও করছে, 24 সালেও করছে, 14 সালেও করছে। এই ইলেকশন মেকানিজমটা এখন আর কাজ করে না, কারণ মানুষ এগুলো জেনে গেছে, বুঝে গেছে। মানুষ, প্রত্যেকটা মানুষ, আপনি একদম দূর দূরান্ত প্রান্তের একজন মাঝিকে যে জিজ্ঞাসা করবেন, একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন, একজন ভ্যানে যে বিক্রি করতেছে তাকেও জিজ্ঞাসা করবেন, সেও এখন পরিষ্কারভাবে জানে যে এইভাবে ইলেকশন মেকানিজম হয়। এইখানে একটা বড় মানে জায়গায় তারা বিএনপি মাইর খাইতেছে, যেখানে এই মেকানিজমটা কাজ করবে না। আর সবচেয়ে বড় যে মাইরটা খাইছে সেটা হচ্ছে জিয়ার যে আদর্শ ছিল, যে আদর্শে আমি নিজেও একজন তার আদর্শের পথভর, সেই আদর্শর জায়গাটা থেকে উনি কিছু আইডিওলজিক্যালি কিছু দেখাইতে পারে না। যেমন ধরেন মানে শহীদ জিয়ার উনি আশিক যেটা করেছিলেন, উনি খাল খনন করে কৃষকদের সাথে একটা আত্মস্থ করেছিলেন যে আমি একটা কৃষক বান্ধব, কৃষি বান্ধব দেশের পর্যায়ের একটা অ্যাকশন প্ল্যান দেখাতে পাইছিলেন। হ্যাঁ, ঠিক উনি কি বলেন, এই যে কার্ড দেখাচ্ছেন, কিন্তু এই কার্ডের জিনিসটাতে অলরেডি এই সেম ওয়ার্ডিং এ শেখ হাসিনা কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করে এগুলোকে নেগেটিভ করে গেছে। সেই নেগেটিভকে যদি আপনি সেম জিনিসই যদি আবার নিয়ে আসেন, তাহলে ওইটা নেগেটিভ ওয়ার্ড হিসেবে মানুষের সাইকোলজিতে রয়ে যাবে, যেখানে উনি বড় রকমের ধরা খাইতেছেন, বিশাল বড় ধরা খাচ্ছেন। পাশাপাশি উনি খাল খননের কথা বলেছেন, যদি উনি ক্ষমতায় আসে বিএনপি, তাহলে খাল খনন হবে, মানে আবার জিয়ার মতো খাল খনন হবে। আর জেনারেল জিয়া যেটা করেছেন, খাল খনন করে দেখাইছেন।
আপনাকে হবে আর করে দেখানোর মধ্যে হাজার খানিক তফাৎ আছে। হ্যাঁ, এটা যদি ওনার এমন হতো যে আমি কৃষক দল বলে একটা গ্রুপ, যারা তিস্তায় এখন সবচেয়ে আন্দোলন চলতেছে, যেখানে তিস্তার পানি বন্টন নিয়ে ইন্ডিয়ার সাথে উনি যদি কথা বলতে পারতেন যে হ্যাঁ আমি ইন্ডিয়ার এই অন্যায় পানি বন্টনের ক্ষেত্রে আমি এই স্টেপগুলো করব, এরকম কিছু কি যাই বলেছেন? বলেন নাই। সো ওই ধরনের ওই ভেগ টার্মস দিয়ে মানুষকে আর উনি খুশি করাতে চাচ্ছেন, এই খুশি আর নিয়েও তো বলেনি। আপনি তো বারবার ওনার কথা বলছেন কেন? জামাতে তো বলেনি। জামাতে তো বলেনি। বড় তো দুটা দল। যে ইন্ডিয়ার সাথে কি করবে এগুলো তো জামাতে। আমি কিন্তু আপনাকে আপনি আমাকে মানে ইয়ে করতেছেন, কাউন্টার করতেছেন হচ্ছে জামাত কি বলছে ওইটার উপরে। আমি ওইটার উপরে তো জামাতে তো অন্য স্ট্র্যাটেজিতে গেছে। আমাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি সেখানে তো আপনি এমনি ধরা। সেটা হচ্ছে আমাদের দেশে তো 95% মুসলমান। তো জামাতের যদি মুসলিম মানে ইসলামকে যদি প্রজেকশন করেন যে একজন ইসলামিক ব্যক্তি হিসেবে যেটুকু মানুষের আইডিওলজিক্যালি বা সেন্সিবলি মানুষের চিন্তা করে, চোখ বন্ধ করে যে আসলে দিনের শেষে তো আপনি তো মুসলিম, সো আপনি আইনগতভাবে ইসলামিক আইনগুলোকে প্রসন্ন করেন, উনি তো ওনারা তো সেটাকে সেল করতেছেন। তো সেটা তো এমনি ওনারা আগায় আছেন। আমি ওইটাকে আরো বললাম মানে তো ওনাদেরকে আগায় দেয়া। আমি যদি আপনি বারবার আমাকে যদি বলেন যে জামাতের তো যেসব জায়গায় অলরেডি আগায় গেছে তারা, এবং এখানে তো আগায় থাকবে। ইন্ডিয়ার ব্যাপারে তো আসলে এগুলার এইসব চুক্তির ব্যাপারে তো মানে জামাতের কোনো পরিকল্পনা নাই, বিএনপিরও পরিকল্পনা নাই। কিন্তু ইদানিং একটা রিপোর্টকে দেখেছেন, যুক্তরাষ্ট্র জামাতের সাথে মানে বন্ধুত্ব করতে চায়, একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে জামাত ক্ষমতায় আসবে, এই জন্য জামাতের সাথে সম্পর্ক ভালো করতে চায় যুক্তরাষ্ট্র। এটা নিয়ে আপনি আসলে আমার ওই বক্তব্যের শেষ মাথায় চলে গেছেন। আমি আসলে এটা শেষে দিয়ে বলতাম। আপনি যেহেতু শেষের দিকে চলে গেছেন তাহলে আমাকে আসলে শেষের কথাটা আগে নিয়ে আসে। সেটা হচ্ছে আমি এই যে রাজনীতিতে একটা শব্দ আছে, রাজনীতির শেষ বলে কিছু নাই। আপনাকে আমি একদম 13 তারিখের কথা মনে করাই দিই। মনে করেন 13ই ফেব্রুয়ারি কি ঘটতে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি রাত্রেবেলায় যদি ইলেকশনের বোঝা যায় এবং 13ই ফেব্রুয়ারিতে যদি ঘোষণা হয় যে জামাত এবং এনসিপি দল জয়ী গেছে, সবার আগে যদি কেউ এটাকে সাধুবাদ জানাবে সেটা জানাবে মোদি। আমি আপনাকে বলে রাখলাম, আপনি আমার কথাটা মনে রাখেন। কারণ হচ্ছে এটা হচ্ছে নিয়ম, পাওয়ার গেম। মানে যে জিতে যায়, যে জয়ী হয়, তার সাথে হ্যান্ডশেক করার জন্য পছন্দ হোক আর না হোক সে হ্যান্ডশেক করবে। সেটা ইউএসএ বলেন, সেটা ইউকে বলেন, আর সেটা ইন্ডিয়া বলেন, যেই আসুক, সে যদি জামাত আসুক তাহলে জামাত, বিএনপি আসলে বিএনপি। কিন্তু খেলাটা 12 তারিখ পর্যন্ত এখন আর ইন্ডিয়ার খেলা নাই, এটা খেলা আছে দুর্নীতি ভার্সেস জনগণ। দুর্নীতি ভার্সেস জনগণ, আমি শব্দটা একদম স্পেসিফিক বলতেছি। এখন জনগণের ম্যাক্সিমাম পার্ট জামাতের দিকে কেন যাচ্ছে? যেহেতু তাদের দুর্নীতিটা কম। আপনি যেগুলো শব্দগুলো বলছেন আমি কোনোটা বলি না একদম নেগেটিভ। তুলনামূলকভাবে তাদের কোনো প্রকাশ্য আপনি কোনো উদাহরণ দিতে পারতেছেন না, নাম্বার 1। এনসিপি তারা দলগতভাবে আসছেই তো নতুন, তাকে আপনি তো কন্ট্রোভার্সিয়ালিটি করার প্রসঙ্গতে ওইভাবে যেতে পারছেন না। কিন্তু বিএনপির এইরকম বহু রকম কন্ট্রোভার্সিয়াল নেতা নিয়ে একদম পরিষ্কারভাবে কথা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় কথাটাই হচ্ছে হাদির মৃত্যুর সাথে সম্পৃক্ততা বোঝা যাচ্ছে। এইটা যে জায়গাগুলোতে বিএনপি তো অসম্ভব রকমের পিছায় গেছে এবং বিএনপি এটা বুঝতেছে না, মানতেছে না। কারণ কি জানেন? ওই যে আপনার এইখানে টক শোতে আমি বলেছিলাম, ওই যে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, যে আগের থেকে এই টিকিট বিক্রি করতেছেন, 300 আসনে বেচাকেনা চলতেছে, একটু বুঝে শুনে কইরেন। কারণ আমরা ওই যে কনসালটেন্টরা বলি যে আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত হবে, এটাকে রিস্ক ফ্যাক্টর গুলোকে ক্যালকুলেশন করেন। তো বিএনপি যদি না আসে, এই যে ঋণ ক্লাবই যারা টাকার বাস্ত দিয়ে নিয়ে আসছে, এই যে ধরেন এসালম বা সামিত পাওয়ারের এরা বা টাইগার আইটির মতো লোক, তাকে যে বুদ্ধিগুলো দিয়ে আসছে ইউকেতে বসে। শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই যেহেতু আমাদের দেশ থেকে এবং সুমনদা আমাদের গেস্ট, আমরা সুমনদার কাছ থেকে শুরু করতে চাই। তবে আমাদের ইস্যুটা ফার্স্ট আমরা আনতে চাই আমাদের ক্রিকেট। ভারতে বাংলাদেশ ক্রিকেট দলেরও অনেক ফ্যান আছে, আমরা জানি, আমরা নিজেরাও ভারতে গিয়ে দেখেছি যে নর্থের শুধু প্রতিদ্বন্দ্বী তাই নয়, সেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ ছিটকে গেছে। আমাদের দেশের যে অবস্থান, যে ভারত এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা আইসিসি, তারা অবিচার করেছে এবং ঠিক করেনি, এবং যেই ধর্মীয় উন্মাদনা থেকে মোস্তাফিজুর রহমানকে নিয়ে টানাটানি শুরু, এইটারই মানে অবধারিত প্রতিফলন হচ্ছে বাংলাদেশের এই খেলায় না যাওয়া। ভারতে যেহেতু বাংলাদেশের প্রতি ভিন্ন দৃষ্টি আছে, ভারতের মানুষের, কলকাতার মানুষের আছে, এই বাংলাদেশ না খেলতে পারা বা খেলতে না যাওয়াটা আপনি কতটুকু দেখছেন? ভারতবর্ষের মানুষের কাছে এটার রিয়াকশন কি, এবং আপনি কি মনে করেন কে দায়ী এটার জন্য? দেখুন, দুটো বিষয় আছে। এক হচ্ছে যে বাঙালি হিসেবে অবশ্যই আমার হয়তো খারাপ লাগছে যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে খেলতে পারবে না।
আমি আপনাকে একটা জিনিস মনে করানোর চেষ্টা করি যে বাংলাদেশের এই যে আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, তার পেছনে কিন্তু কলকাতার একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে। আমি ইচ্ছে করি কলকাতা শব্দটাকে ব্যবহার করলাম। যখন আইসিসির চেয়ারম্যান কলকাতার মানুষ, যদিও তিনি বাঙালি নন, জগমোহন ডালমিয়া ছিলেন, তখন তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু ভেবেছিলেন। পরবর্তীকালে সৌরভ গাঙ্গুলিও বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কিছু ভেবেছেন এবং একটা দীর্ঘ সময় পর্যন্ত যে বাংলাদেশ মানে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেললে স্বভাবতই বাঙালির হৃদয় খুব চঞ্চল হয়ে উঠতো যে মানে 11 জন বাঙালি মাঠে খেলছে। কারণ ভারতবর্ষের যে ক্রিকেট টিম খেলে সেখানে তো 11 জন বাঙালি খেলে না। খুব বেস্ট টাইমেও আমার যতদূর মনে পড়ছে গত 20 বা 25 বাঙালি একসঙ্গে খেলেছে, মানে বাংলার মানুষ খেলেছে। ফলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কলকাতার একটা আলাদা আবেগ আছে। কিন্তু আপনি যদি আমাকে খুব সত্যি কথা জিজ্ঞেস করেন যে ভারতবর্ষের মতো বড় দেশ, ভারতবর্ষের যে রাজনীতি, সেখানে বাংলাদেশ নিয়ে আবেগ ততটা বেশি নয়। ফলে ভারতের যে ক্রিকেট নিয়ন্ত্রক বা ভারতবর্ষ যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, সেখানে এটা একটা খুব সাধারণ ঘটনা যে বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলছে না। আপনি যেহেতু আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন, তার আগে আমি বিভিন্ন মানে সংবাদপত্র যাকে বলে, মানে অনলাইন পোর্টাল, এগুলো চেক করছিলাম। কোথাও খুব একটা উত্তেজনা নেই, যদি আপনি আমাকে খুব সত্যি কথা বলেন। তো ইভেন আমি বিবিসি ওয়ার্ল্ড দেখছিলাম, বিবিসি ওয়ার্ল্ড এই মুহূর্তে খুব চিন্তিত যে মিনোসেটায় আরেকজন আইস এজেন্টদের হাতে আরেকজন মানুষ মারা গেছেন। মিনোসেটার গভর্নর দেখলাম এই মুহূর্তে হোয়াইট হাউসের সাথে কথা বলছেন, সেটা বিবিসির ব্রেকিং স্টোরি। কিন্তু মানে আপনি যদি আমি খুব মানে আমি চেষ্টা করি আমার রাজনৈতিক মতাদর্শ যাই হোক, যতটা পারা যায় বস্তুনিষ্ঠ থাকার। আপনি যদি মনে করেন, মানে আমার অনেস্ট অ্যাসেসমেন্ট চান, আমার মনে হয় না যে ভারতবর্ষে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমি দেখলাম যে একটা বিরাট স্টোরি বিবিসি করেছে যে স্কটল্যান্ড যারা বাংলাদেশের পরিবর্তে খেলবে, তারা কি বলছে, তাদের বক্তব্য, তাদের প্রস্তুতি ইত্যাদি। তো দেখুন, ক্রিকেটের জন্ম তো ইংল্যান্ডে, সেই ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রভাবশালী, আমি বিবিসি ওয়ার্ল্ডের কথা বলছি, সেখানে যদি আলোড়ন না ওঠে তাহলে আপনি কি মনে করবেন? আবার আমি বলছি এটা খুব একটা দুঃখজনক ঘটনা, কিন্তু বা যদি আপনি আমাকে খুব বৃহত্তর ভারতবর্ষের কথা বলতে বলেন, তাহলে আমি বলবো সেখানে খুব একটা আলোড়ন নেই। যেমন রঞ্জন, এই ক্রিকেট আপনি এর আগে এটা নিয়ে অভিমত দিয়েছেন, আজকে চূড়ান্ত ভাবে আমরা খেলতে পারছি না, এটাই হলো মর্মান্তিক স্টোরি। এই খেলতে না পারার পেছনে আমাদের দেশ থেকে অনেকে বলছে যে এতে কোনো লস হয় না, একটা বিশ্বকাপ না খেললে কিছু আসে যায় না, কিন্তু বাঙালির মন তো, ক্রিকেট পাগল বাঙালির মন তো এটা মানে না। আপনি কিভাবে দেখছেন এই বিষয়? আকরামুজ্জামান রঞ্জন। ধন্যবাদ পূর্ণিয়া, ধন্যবাদ তোমাকে আমাকে ডাকার জন্য। সুমন ভট্টাচার্য, আপনাকে নমস্কার জানিয়ে কথা শুরু করছি। সুমন বাবু অত্যন্ত সুন্দর কথা বলেছেন, খুব ভালোভাবে বলেছেন। একটা বাঙালি ইগো, বাঙালি একটা ইমেজ, বাঙালি একটা অবস্থান উনি তুলে ধরেছেন, এবং সেখানে একইভাবে উনি ব্যথিত হয়েছেন বাংলাদেশের টিমটা খেলতে যাচ্ছে না, এটা উনাকেও ব্যথিত করেছে। আমি সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই। উনি অত্যন্ত কথার ছলে হলেও বক্তব্যটার সঙ্গে একমত হয়েছেন যে বাংলাদেশকে খেলতে দেওয়া উচিত ছিল। এখানে দুইটি বিষয় কাজ করতেছে। আমি কিন্তু উচিত ছিল কথাটা বলছি, অর্থাৎ দুই পক্ষেরই দায়িত্ব ছিল এখানে, এবং এখানে দুই পক্ষের চেয়ে আমি বলবো এখন 3 পক্ষের দায়িত্ব ছিল। কারণ আইসিসি তো আর ভারতের না, আইসিসি তো আমাদের ধরে নেই যে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তো সেখানে ভারত একটি পক্ষ, ভারতে আমরা খেলতে যাব, সে ভারতের পক্ষেরও আরো বেশি উদারতা আশা করা গিয়েছিল। ঘটনার সূত্রপাতটা হয়েছে অত্যন্ত একটা আমি মনে করি যে ভারতবাসীও সেটা পছন্দ করে না, ভারতবাসীও কোনো উগ্রবাদকে আশকারা দেয় না। কিন্তু যে কোনো কারণে হোক আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়াটা, এটা দিতেই পারে, দেওয়াটা কোনো এমন কিছু না, তাদের এখতিয়ারের মধ্যে আছে, দিতে পারে। কিন্তু যে রাজনৈতিক কারণটা দেখিয়ে নেওয়া হয়েছে, সেখানে মুস্তাফিজের পক্ষে বাংলাদেশ দাঁড়িয়ে গেছে। এটা হলো একটা, কেউ বুঝতে পারে নাই ঠিক যে কারণটা হলো একটা পরিষ্কার, সেটা হলো যে কারণে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আইপিএল ওকে খেলতে দিল না, অর্থাৎ সেখানেও একটা উগ্রবাদের পক্ষে নিয়ে তারা করেছে। আইপিএল যদি উগ্রবাদের পক্ষ নিতে পারে, তাহলে বাংলাদেশ কেন নিতে পারবে না? এই মেসেজটাই মনে দেওয়ার জন্য এই বিষয়টা জটিল হয়ে দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত মতামত হলো, যে কোনো অবস্থাতে আমাদের আইসিসি ক্রিকেট খেলতে যাওয়া উচিত ছিল, কারণ এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এখানে কোথায় হচ্ছে এটা আমার বড় বিবেচ্য বিষয় নয়, যারা এটা করাচ্ছেন তাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া বা না দেওয়াটা।
এবং তারাই এনশিওর করবেন। এটা আমি মনে করি, আমার অবস্থান থেকে আমি বাংলাদেশে কখনোই সমর্থন করব না আইসিসিতে না যাওয়া। কিন্তু যেখানে জিনিসটা হয়ে গেছে, মানে ক্রিকেট পলিটিক্স চলে আসছে, সেখানে যেহেতু বাংলাদেশ একটা আবেদন করেছে, বাংলাদেশ বলেছে তুমি ভেন্যুটা পরিবর্তন করে দাও, এখানে একটা কনসিডার করা, যেমন আজকে স্কটল্যান্ডকে অল্টারনেটিভ দিতে পেরেছে। স্কটল্যান্ড যদি অল্টারনেটিভ টিম হিসাবে তুমি বিকল্প নিতে পারো, তাহলে তিনি অল্টারনেটিভ ভেন্যুটা দিতে তোমার সমস্যা কোথায় ছিল। এখানে আমি বাংলাদেশকে বলবো, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, বাংলাদেশ এখানে দারুণ খেলেছে। ক্রিকেটে কি হতো জানি না, কিন্তু রাজনীতিতে দারুণ খেলেছে। এখানে কে হেরেছে কে জিতেছে সেটা সুমন বাবু আমার চেয়ে ভালো বলতে পারবেন, উনি কলকাতায় আছেন। কিন্তু একটা জিনিস দেখেন, আইসিসি নৈতিক স্খলনটা কোথায় হয়েছে। আইসিসি যদি টিম বদলাইতে পারে, খেলার জন্য বাংলাদেশের কে বাদ দিয়ে যদি আরেকটা বিদেশি টিম নিয়ে আসতে পারে, তাহলে সেখানে জায়গাটা কেন ভেন্যুটা পরিবর্তন করতে পারলো না। আমি ভারতকে জন্য কিছু দোষারোপ করবো না, ভারতের প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো আপত্তিও নাই। ভারত আমাকে নিরাপত্তা দিল কি দিল না এটা নিয়েও আমি মাথা ব্যথা নেই। কিন্তু আমি আইসিসির প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করব যে তোমাদের অডাসিটিটা এটা গ্রহণযোগ্য হতে পারে না। তোমরা এখনো যদি মনে করো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগে তোমরা বসবাস করো, এখনো যদি বাংলাদেশকে মনে করো সে অধীনে একটা নপৌষিক শাসকের অধীনে একটা বাংলাদেশ, তাহলে তোমরা চরম ভুল করবে। বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ, তারা একটা ক্রিকেট না খেললে কিছু আসে যায় না, কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মাথাকে নত করতে দিতে পারে না। এখানে আমি আসিফ নজরুলের পক্ষ 100 ভাগ নিব, কারণ আইসিসি তো এখানে একটা পক্ষপাত দেখিয়েছে। এবং যদি আইসিসি এত আইনের কথা বলে, নিয়মের কথা বলে, তাহলে আইসিসি যদি টিমই বদলাতে পারে, তাকে বলে ওয়াকওভার দিয়ে দিত, অন্য টিমকে বাংলাদেশকে যাচ্ছে না, বাংলাদেশ খেলবে না, সেখানে ওয়াকওভার দিয়ে দিত, যার সঙ্গে বাংলাদেশের খেলার কথা ছিল তাদেরকে দিয়ে দিত। কিন্তু তা না দিয়ে তারা তাদের ডিসক্রিপশন ব্যবহার করে তারা যদি স্কটল্যান্ডকে আনতে পারে, তাহলে কেন এটা শ্রীলঙ্কা যেতে পারলো না? আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। কেন বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড? সেটা তো হতেই পারতো যে ঠিক আছে বাংলাদেশ খেলবে না ওয়াক ওভার হয়ে গেল, অথবা ভেন্যু চেঞ্জ হলো না, যুক্তিতে সেটা পড়েনি, সেটা ভিন্ন। কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কেন এই যে আইসিসি যে ন্যাক্কারজনক যে ব্যবহারটা করেছে, এই যে আইসিসি নিয়েছে, আমি মনে করি সুমন দাদাকে অনুরোধ করব, এইটাকে সচেতন মানুষ হিসাবে, সচেতন ক্রিকেট প্রেমী হিসাবে, একজন বাংলা ভাষাভাষী ব্যক্তি হিসাবে আমি মনে করি আইসিসির প্রতি আমাদের একটা নিন্দা জানানো উচিত। এ ব্যাপারে আমি সুমন দাদার সমর্থন চাইবো, সহযোগিতা চাইবো, সহানুভূতি চাইবো। আমি একটু সুমন ভট্টাচার্য ছোট্ট করে 1 মিনিটে এই জায়গাটা একটু বিশ্লেষণ চাই, আমি ভিন্ন একটা প্রসঙ্গে যাব। সুমন দা, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন আছে। না দেখুন, মানে অবশ্যই আখতারুজ্জামান সাহেব তার মতো করে বলছেন, কিন্তু আমার মনে হয় যে আইসিসির এক্ষেত্রে কিছু করার ছিল না। কারণ হচ্ছে যে 2009 সালেও আমি দেখছিলাম যে স্কটল্যান্ড এই মানে পরিবর্ত দল হিসেবে খেলেছিল, ফলে এটাই রুল। দেখুন, রাজনীতি তো ক্রিকেট বা যে কোনো খেলাধুলার মাঠেই থাকবে। যেটা সমস্যা হচ্ছে যে যদি আপনি বয়কটের রাস্তায় যান, 1980 যেমন অলিম্পিক আমেরিকা বয়কট করেছিল, আবার 1984 লস অ্যাঞ্জেলস রাশিয়া বয়কট করেছিল। যদি আপনি বয়কটের রাজনীতিতে যান তাহলে আসলে কোনো লাভ হয় না, মানে এটা আমার সাংবাদিক হিসেবে বিশ্বাস। আপনি নিজেকে পিছিয়ে ফেলেন। দেখুন, আজকে সোভিয়েত রাশিয়া ক্রমাগত পেছোতে অলিম্পিকের অঙ্গনে অনেক পিছিয়ে গেছে। আমার মনে হয় যে রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশের, আমি মানে আমার পয়েন্ট অফ ভিউতে বলবো, বাংলাদেশের ভাবা উচিত ছিল যে বাংলাদেশ ক্রিকেটের উপকার হবে না অপকার হবে, সেটা বোধহয় বিগার চিন্তা। দেখুন, এটা তো একটা বাস্তব অবস্থাকে মেনে নিতে হবে যে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে গত 20 বছরে ক্রিকেটের ভর কেন্দ্রটা ভারতের দিকে ঘুরে গেছে। ভারত যেহেতু বড় বাজার, তার কাছে আইপিএল এর মতো টুর্নামেন্ট আছে, ফলে বিশ্বের সমস্ত দেশই ভারতবর্ষ ক্রিকেটে কি করতে চায় সেটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়াতে থাকে। এবং আইসিসি চেয়ারম্যানও তো মানে ভারতের একজন জয়শাহ। ফলে এইটাকে চ্যালেঞ্জ করা পলিটিক্যালি বা সোশ্যালি ইজ লিটল বিট অফ ডিফিকাল্ট। সেই ডিফিকাল্ট পজিশনটায় বাংলাদেশ হাঁটলো। আমি আমার অবস্থান থেকে বলবো যে এটাতে বাংলাদেশ ক্রিকেটের খুব লাভ হবে না, বরঞ্চ যেটা হবে যে দেখুন, মানে এটা একটা বাস্তব জায়গায় দাঁড়িয়ে এটাতে আমাদের বুঝতে হয় যে
আমি আজকে দেখছিলাম পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলেছে যে তারাও বয়কট করার কথা ভাববে। ফর দ্যাট ম্যাটার যদি ধরে নেওয়া যায় যে পাকিস্তান বা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে না আসে, উইল দ্যাট এফেক্ট ওয়ার্ল্ড কাপ? পাকিস্তানও আর ক্রিকেটে খুব বড় শক্তি নয়, মানে ক্রিকেট বিশ্বের ভারসাম্য যেভাবে বদলে গেছে সেখানে মানে পাকিস্তানও যদি বয়কট করে তাতেও কিন্তু খুব একটা ভারতবর্ষে যে ওয়ার্ল্ড কাপটা হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কার যুগ্ম আয়োজক, সেটা কোটা এফেক্ট পড়বে না। ফলে রিয়ালিটিতে দাঁড়িয়ে তো সবসময় সিদ্ধান্ত নিতে হয়। যদি তুমি রিয়ালিটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত না নাও তাহলে যে এফেক্ট হয়, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই জায়গাটায় ঢুকে পড়লো। সেটা থেকে বেরিয়ে করে আনা, আমি জানি না পরবর্তীকালে বাংলাদেশের নির্বাচনের পরে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের রাশ কাদের হাতে যাবে, সেখান থেকে তখন হয়তো আবার করে শুরু করতে হবে। আমার মনে হয় যে এটা একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেল। পূর্ণিয়া কিছু বলো। সুমন ভট্টাচার্য, আপনি শুনতে? জি, আমি